যে কোয়েশ্চেন আজকে আপনারা যে ক্লাস টেস্টটা দিয়েছেন এটা আমরা ধীরে ধীরে সলভ করার চেষ্টা করি। এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো একদম পরীক্ষার কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসেন ফার্স্ট কোয়েশ্চেনটা খেয়াল করেন। A 21-year-old man with a cerebral palsy comes to the emergency department with increased drowsiness, which may be related to urinary tract infection. He is taking baclofen to cope with the muscle spasm. তো আপনি ফার্মাকোলজি যে কোয়েশ্চেন গুলো ফেস করবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যেগুলো আসলে ক্লিনিক্যাল কোয়েশ্চেনের মতোই। ঠিক আছে, আপনার কাছে মনে হবে না এগুলো যে আলাদা ফার্মাকোলজি কোয়েশ্চেন। এখানেও দেখেন যে একটা পেশেন্ট আপনার কাছে ইমার্জেন্সিতে আসছে, পায়ে তার হচ্ছে ইউটিআই হিসেবে ডায়াগনোস হলো, কিন্তু তার বলছে কি তার ব্যাক পেন বা মাসেল স্পাজমের মতো। তো আপনি চিন্তা করলেন তাকে একটা অ্যান্টিবায়োটিক্স এর সাথে এটা তাকে একটু মাসেল রিল্যাক্সেশন দিলেন। ঠিক আছে, তাহলে মাসেল রিল্যাক্সেশনের মধ্যে ব্যাকলোফেন। তো বলছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডেসক্রাইবস দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ব্যাকলোফেন। ব্যাকলোফেন হচ্ছে কিভাবে কাজ করে জানেন? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে গাবার্জিক অ্যাগনিস্ট। হ্যাঁ, এটা গাবা মূলত হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারটাকে যদি আপনি স্টিমুলেট করতে পারেন বা ইনফ্লুয়েন্স করতে পারেন, তাহলে ওই জায়গায় হচ্ছে নার্ভ সিনেপটিক ট্রান্সমিশনটা ইনহিবিশন হবে, আলটিমেটলি হচ্ছে মাসলটা রিল্যাক্স হবে। ঠিক আছে, তাহলে এভাবে করে মেকানিজম অ্যাকশন দিয়ে কিন্তু আপনার কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো হচ্ছে আপনার অন্যান্য সিস্টেমে যেগুলো যখন পড়া হয়ে যাবে তখন হচ্ছে ওভারঅল আপনি হচ্ছে কোরিলেট করতে পারবেন কোয়েশ্চেন গুলো। খুব ইম্পর্টেন্ট। এরপরে আসেন A45 এর রুলম্যান। এখনকার কোয়েশ্চেন গুলো কিন্তু খুব বেশি বড় আসে না, এই 3-4 লাইন। বেশিরভাগ কোয়েশ্চেনই এরকম 3-4 লাইন সিনারিও দিয়ে আপনার কাছে ওরা হচ্ছে যেটা জানতে চাচ্ছে ওটা ভাবে পরীক্ষার হলে দিবে। A45-year-old man plans a trip to Africa with his family. He has a history of the glucose-6-speed deficiency. Which of the following antimalarials would be the most hazardous in this patient and should be avoided? গ্লুকোজ সিক্স পিরি ডেফিসিয়েন্সি কিন্তু ওদের খুব ফেভারিট। হ্যাঁ, মিথিমোগ্লোবিনেমিয়া, গ্লুকোজ সিক্স পিরি ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এই ধরনের পেশেন্টে দেখা যাচ্ছে কি তারা যে প্রিমাকুইন, সিপ্রোফ্লক্সাসিন বা আরো কিছু ক্যাটাগরি যেগুলো ড্রাগ আছে যেগুলো দিলে হয় কি আলটিমেটলি ওখানে অক্সিডেটিভ স্ট্রেস হয় আরবিসি মেমব্রেনের মধ্যে। অক্সিডেটিভ স্ট্রেসের কারণে আরবিসি হেমোলাইসিস হয়। ঠিক আছে, এটা ইন্টারভাস্কুলার হেমোলাইসিস হয়। ঠিক আছে, তাহলে প্রিমাকুইন আপনাকে পরীক্ষা হলে সিনারিও দিবে এই পেশেন্ট হচ্ছে ম্যালেরিয়া প্রোফাইলিসিস নিচ্ছে অথবা আফ্রিকাতে গেল, তার অথবা ওখানকার রেসিডেন্ট অন্য জায়গা থেকে হচ্ছে মাইগ্রেশন হয়ে আসছে, রিসেন্ট হচ্ছে তার এরকম জন্ডিস ডেভেলপ করছে। ঠিক আছে, তাহলে আনটিল প্রুভ আদারওয়াইজ এটা হচ্ছে সিক্স পি ডেফিসিয়েন্সি। আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ড্রাগের সিনারিওতে থাকা হচ্ছে এটা হচ্ছে আইদার একটা প্রিমাকুইন অথবা সিপ্রোফ্লক্সাসিন, প্রিমা সিপ্রা, এইভাবে হচ্ছে আপনি ইয়া করবেন। এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এটা আসলে খুব বেশি নিউমোনিক্স দরকার পড়ে না, যেখানে এক দুবার রিডিং পড়লে এগুলো অনেকগুলো যেগুলো কমনলি কোয়েশ্চেনে ফেস করবেন এগুলো হচ্ছে আপনার মনে থাকবে। ঠিক আছে, সিক্স পি ডেফিসিয়েন্সি পেশেন্টে প্রিমাকুইন সিপ্রোফ্লক্সাসিন এগুলো দেওয়া যায় না। হ্যাঁ, ইন্টারভাস্কুলার হেমালাইসিস। এরপরে আসেন A45-year-old পেট্রোল স্টেশন অ্যাটেন্ডেন্ট কমপ্লেন্স অফ দ্য টিংলিং এন্ড নামনেস অফ হিজ হ্যান্ডস এন্ড ফিট, breathlessness, lethargy, weight gain and fatigue. He is on treatment of irregular heartbeat for a bipolar disorder. On examination, grayish blue discoloration is noted on the face. Grayish blue discoloration on the face. এটা এটাকে অনেক সময় যে বলে স্লেট গ্রে পিগমেন্টেশনও বলে। ঠিক আছে, তাহলে পেশেন্টের একটা এরিথমিয়ার হিস্ট্রি আছে। এখন ইরেগুলার হার্টবিটের জন্য সে একটা ড্রাগ পাচ্ছে। পেশেন্ট গ্রেইশ ব্লু ডিসকালারেশন নিয়ে আসছে এবং হচ্ছে রিফ্লেক্স গুলো একটু হচ্ছে স্লো, হাইপোরিফ্লেক্সিয়া। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট প্রবাবল রেসপন্সিবল ফর দিস ফিচার? অ্যামাইডারেন, লেড, লিথিয়াম, মার্কারি, প্রেডনিসোলোন। ভেরি গুড, বুঝতে পারছেন তাহলে অ্যামাইডারেন থেকে ওরা হচ্ছে কয়েকটা সিনারিও দেয়। বেশিরভাগ একটা পেশেন্টের দেখি যে তার হচ্ছে ইরেগুলার হার্টবিটের জন্য পেশেন্ট হচ্ছে একটা ড্রাগ পাচ্ছিল, এখন আপনার কাছে হচ্ছে ক্রনিক এক্সেপশনাল ডিসনিয়া কাফ নিয়ে আসছে। আপনি অস্কাল করে দেখলেন যে বায়োলেটারাল বেসাল ক্যাপিটেশন ডাজ নট অল্টার উইথ কাফ। তাহলে এটা ডায়াগনোসিস কি? এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আইএলডি, ডিপিএলডি বা আইএলডি ডেভেলপ করে, মানে অ্যামাইডার লোয়ার লো ফাইব্রোসিস করে লাংসের মধ্যে। অ্যামাইডার, ব্লেওবাইসিন, মিথোট্রেক্সেট এগুলো লোয়ার লো ফাইব্রোসিস করে। তাহলে এভাবে সিনারি দিয়ে আপনি দিবে অ্যামাইডার পাচ্ছে, এখন হচ্ছে ক্রনিক কাফ এবং এক্সেপশনাল ডিসনিয়া নিয়ে আসছে। আপনি অস্কাল করে দেখলেন যে বাইবেজাল ক্রেপিটেশন ডাজ নট অল্টার উইথ কাফ, বাইবেজাল ফাইন ক্রেপিটেশন ডাজ নট অল্টার উইথ কাফ। তার মানে লোয়ার জন্য কোনো প্যাথোলজি, তার হচ্ছে ক্রনিক এক্সেপশনাল ডিসনিয়া, কাফ, এগুলো দিয়ে আপনি মোস্ট অফ পেশেন্ট হ্যাজ ডেভেলপ ডিপিএলডি। বুঝতে পারছেন, তাহলে লোয়ার জন্য ফাইব্রোসিস করে ইউজুয়ালি এমাইডার, আর এমাইডার থেকে পিগমেন্টেশন দেয়। আর হচ্ছে হাইপো এবং হাইপাথাইরয়েডিজমের সিনারিও দিয়ে আপনাকে দিবে। ঠিক আছে, থাইরয়েডিস টাইপ 1। ওকে, এটা হচ্ছে মোস্ট লাইকলি সাইড ইফেক্ট অফ এমাইডার। আপনি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে এমাইডার রিলেটেড অনেক কোয়েশ্চেন আপনি পাবেন। এরপর আসেন A 17-year-old male is admitted to the emergency department. He volunteers that he has taken some 40 paracetamol tablets around 5 hours earlier. After splitting up from his girlfriend, has paracetamol levels in the range for N-acetylcysteine treatment, and you comments this. Which of the following is the main mechanism by which N-acetylcysteine prevents the liver damage?
অ্যানেসিডাইলসিস্টিন কোন একটা পেশেন্ট যদি আমাদের কাছে, যে প্যারাসিটামল টক্সিসিটি নিয়ে কতদিন আমি বলে গেছিলাম, প্যারাসিটামল টক্সিসিটি নিয়ে আপনি কোশ্চেন পাবেনই। আইদার এটা হচ্ছে আপনার কোয়েশ্চেনটা দিতে পারে প্যাথোফিজিওলজি রিলেটেড, একটা প্যারাসিটামল কিভাবে লিভারে টক্সিসিটি করছে, আর একটা দিতে পারে একটা ম্যানেজমেন্ট রিলেটেড, যে একটা পেশেন্ট আপনার কাছে প্যারাসিটামল টক্সিসিটি 12 ঘন্টা 24 ঘন্টা পর আসছে, এখন আপনি ইমিডিয়েট কি ম্যানেজ করবেন। আর নাম্বার 3 দিতে পারে একটা কমপ্লিকেশন রিলেটেড। কমপ্লিকেশন বলতে কি, এই পেশেন্ট 24 ঘন্টা পরে দেখা যাচ্ছে পিএইচ 7.3 এর কম, 24 ঘন্টা পরেও দেখা যাচ্ছে পেশেন্টের বিলিরুবিন 300-র উপরে, হ্যাঁ তারা হচ্ছে জিবিটি 1000-এর উপরে হয়ে আছে। ঠিক আছে, তাহলে এই পেশেন্টের নেক্সট ম্যানেজমেন্ট গুলো কি হবে, লিভার ট্রান্সপ্লান্ট হবে না কেসিউতে ট্রান্সফার করতে হবে, এই রিলেটেড ম্যানেজমেন্ট গুলো দিয়ে কোয়েশ্চেন আসে। তাহলে প্যারাসিটামল থেকে এক বা একাধিক কোয়েশ্চেন পরীক্ষা হলে আপনি ফেস করতে পারেন, এই জন্য এই জায়গাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, প্যারাসিটামলে আমরা একিউট স্টেজে হচ্ছে যেটা ইউজ করি, এটা হচ্ছে আপনার হ্যাঁ অ্যানিসিটালসিস্টিন, এটা অ্যান্টিডট হিসেবে ইউজ করা হয়। প্যারাসিটামল লিভারে যে ড্যামেজটা করে, হ্যাঁ এটা মূলত হলো যে প্যারাসিটামলের যে মেটাবলিক প্রোডাক্ট, হ্যাঁ এটা নিউট্রালাইজ করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে গ্লুটাথাইন। হ্যাঁ, এই এই যে গ্লুটাথাইন, এই গ্লুটাথাইনটা হচ্ছে প্যারাসিটামল মেটাবলিক প্রোডাক্টে নিউট্রালাইজ করে। কোন একটা পেশেন্টে যদি প্যারাসিটামল এর টাইম অনেক বেশি খেয়ে ফেলে, গ্লুটাথাইনের গুলোতে ইউটিলাইজ হয়ে গেল, তখন হচ্ছে প্যারাসিটামলের যে মেটাবোলাইটস গুলো দিয়ে লিভার ড্যামেজ হবে, কিডনি ড্যামেজ হবে। হ্যাঁ, আমরা যদি অ্যানিসিডাইসিস্টিন যদি অ্যাজ আর্লি পসিবল দিতে পারি, এক্সট্রা যেগুলো প্যারাসিটামল মেটাবলিক প্রোডাক্ট আছে এগুলোর সাথে অ্যানিসিডাইসিস্টিন বাইন্ড করে পরবর্তীতে এই টক্সিসিটিটা কমাবে। তো এটাকে বলা হয় যে রিপ্লেনিশ দ্য গ্লুটাথাইন স্টোর। গ্লুটাথাইন যেগুলো খুব বেশি ইউটিলাইজ হয়ে গেছে এগুলোকে হচ্ছে রিপ্লেনিশ করে। ঠিক আছে, প্যারাসিটামল মেইনলি। ওকে, এরপর আসেন, এ 67-year-old man with a history of the hypertension, ischemic heart disease and type 2 diabetes comes to the clinic complaining of constipation। হ্যাঁ, তাহলে আপনি কিওয়ার্ড গুলো পড়ে দ্রুত বের করে ফেলবেন আসলে কি জানতে চাচ্ছে। আপনার কাছে জানতে চাচ্ছে রিসেন্টলি হয়তো একটা ড্রাগ শুরু করা হয়েছে, পেশেন্ট হাইপারটেনসিভ, এখন কনস্টিপেশন নিয়ে আসছে, কোন ড্রাগ এখানে আসলে কনস্টিপেশনের সাথে রিলেটেড। ঠিক আছে, মেটফরমিন আমরা জানি এটা কিন্তু ডায়রিয়া করে, অ্যাবডোমিনাল ডিসপেপটিক সিম্পটম গুলো করে, ডায়রিয়া করে, কনস্টিপেশন ইজিলি করে না। হ্যাঁ, রেমিপিয়াম, সিমভেস্টাডিন, ডিলটিয়াজিম, মেটফরমিন কোনটা করে এখানে? ভেরি গুড। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু অ্যাঙ্কেল ইডিমা করে কমনলি, আর হচ্ছে কনস্টিপেশন করে। অ্যাঙ্কেল ইডিমা করে, কনস্টিপেশন। তাহলে ড্রাগ ইনডিউস ম্যানিফেস্টেশন থেকে মাঝে মাঝে সিনারিও দিয়ে আপনার কোয়েশ্চেন থাকতে পারে। এখানে খেয়াল করে দেখেন, একটা পেশেন্টকে পালমোনারি টিউবারকুলোসিসের জন্য আপনি হচ্ছে ড্রাগ শুরু করছেন। পেশেন্ট এখন আপনার কাছে আসছে কি 1 মাস পরে এনোরেক্সিয়া মেলাইস ফিভার। হ্যাঁ, তার কিছু রেশ আছে, ইউরিন অ্যানালাইসিস করে দেখা গেল পাসেল আছে কোনো, কিন্তু কালচার কোনো গ্রোথ নাই, তার মানে এটা হচ্ছে স্টেরাইল পায়োরিয়া বা এরকম কিছু একটা। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দ্য সিমটমস? এরপরে হিমোগ্লোবিন 12.8, টোটাল কাউন্ট হচ্ছে 12,000, এখানে ইউসিনোফিল কাউন্টটা বেশি। হ্যাঁ, ইউরিয়া বেশি এবং ক্রিয়েটিন, একটা পেশেন্ট তাহলে ইউরিয়া বেশি, ওইদিকে ক্রিয়েটিনিন বেশি, হ্যাঁ আর হচ্ছে ইউসিনোফিল কাউন্টটা বেশি, এবং পেশেন্টের একটা একেআই এর মতো একটা ফিচার আছে। তাহলে এনটিটিভি ড্রাগ গুলো মধ্যে কোন ড্রাগটা এখানে হচ্ছে পেশেন্টের এই একেআই করতে পারে, ইউসিনোফিল কাউন্ট বাড়াতে পারে? ভেরি গুড। তাহলে রিফাম্পিসিন, রিফাম্পিসিন কিন্তু এআইএন করে, তাহলে এখন এটা কি এটিএন নাকি এআইএন, কিভাবে ডিফারেন্সিয়েট করবে? ঠিক আছে, তাহলে এটিএনও করতে পারে, আইএনও হতে পারে, একিউট টিউবুলার নেক্রোসিস, একিউট ইন্টারস্টিশন নেফ্রাইটিস। ঠিক আছে, এটিএন বলা হয় টিউবুলার নেক্রোসিস। টিউবুলার নেক্রোসিসে বেসিক্যালি যেটা হয় তার হচ্ছে যে টিউবুল গুলো তার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট, যে ইলেকট্রোলাইটের যে ব্যাপারগুলো, হ্যাঁ এগুলা কিন্তু আর রেগুলার ঠিক মতো করতে পারে না। ঠিক আছে, এই ধরনের পেশেন্ট দেখা যাচ্ছে ওই গ্লুকোজ ইউরিন দিয়ে সবগুলো বের হতে থাকে। টিউবুলার নেক্রোসিস পেশেন্ট ডায়ালিসিস হয় অনেক বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট গুলো লস হয় ইউরিন দিয়ে অনেক বেশি এটিএন এর পেশেন্টে। আর এআইএন তখনই সাসপেক্ট করুন একটা পেশেন্টের রিসেন্ট ড্রাগ শুরু করছে, ড্রাগ শুরু করার পরে তার হচ্ছে স্কিনে কিছু রেশ, ব্লাডি ইউসিনোফিল কাউন্ট বেশি, ইউরিনেও যদি দেখেন ইউরিনে যেটা পার্সেল হিসেবে নর্মালি ইউরিনারিতে ডিটেক্ট করে, এটা অ্যাকচুয়ালি ইউসিনোফিল। ইউসিনোফিল ইউরিন দিয়ে পাস করছে, কোনো কালচার কোনো গ্রোথ নাই। ঠিক আছে, তাহলে এই জন্য এটা অ্যাকচুয়ালি ইউসিনোফিল কিনা দেখার জন্য ইউরিন ফর ইউসিনোফিল আলাদাভাবে লিখে দিতে হয়, আমরা ওয়ার্ডে করি। আলাদাভাবে লিখে দিলে ইউসিনোফিল ওরা বলে দেয় এগুলো যে ইউসিনোফিল। তাহলে ইউরিন ইউসিনোফিলিয়া, ব্লাড ইউসিনোফিলিয়া, স্কিনের রেশ, এই ধরনের সারফেস রিয়েকশন এগুলো থাকলে মোস্ট একটা। ঠিক আছে, এআইএন এ টোটাল কাউন্ট বেশি থাকবে, ইউসিনোফিলিয়া থাকবে এবং হচ্ছে ইউসিনোফিল ইউরিয়া থাকবে। বুঝতে পারছেন, তাহলে মোস্ট লাইকলি এটা হচ্ছে এআইএন, একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। ছোট ছোট ক্লু গুলা দিয়ে আপনাকে কিন্তু শর্টে বের করে আপনাকে দ্রুত অ্যান্সার করে ফেলতে হবে পরীক্ষা হয়, খুব বেশি সময় নিয়ে যাবে না। এরপরে দেখেন, এ 25-year-old woman is diagnosed with having Graves' disease with hyperthyroidism. She's prescribed carbimazole and treatment. He was a number of questions concerning possible adverse effect. Which of the following serious adverse effects are most likely to occur after carbimazole? ঠিক আছে, কার্বিমাজলে কিছু কমন মানে এবং লাইফ থ্রেটানিং কিছু সাইড ইফেক্ট আছে কার্বিমাজল শুরু করলে। একটা হচ্ছে পেশেন্টের ড্রাগ রেশ করে, কার্বিমাজল কিন্তু ড্রাগ রেশ করে। আর ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের অ্যাগ্রানুলোসাইটোসিস করে। একটা পেশেন্ট কার্বিমাজল দেওয়ার পরে
পেশেন্ট যদি ফিভার, সোর থ্রোট, হ্যাঁ, এরকম যদি নিয়ে আসে, টোটাল কাউন্ট অনেক বেশি, তার মানে বুঝতে হবে যে পেশেন্টের নিউট্রোফিল কাউন্ট অনেক কমে গেছে, এই জন্য সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে নিউমোনিয়া নিয়ে আসতে পারে, এবং সেকেন্ডারি অন্যান্য জায়গায় বডিতে ইনফেকশন নিয়ে আসতে পারে। গ্রানুলোসাইটোসিস মানে হচ্ছে টোটাল যে পেরিফেরাল সার্কুলেশন, তার নিউট্রোফিল কাউন্ট, গ্রানুলোসাইট গুলো অনেক কমে যায়, মানে এটা নিউট্রোপেনিক স্টেজের দিকে চলে যায় পেশেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে এটার সাথে সাথে স্টপ করে পেশেন্টকে অবজার্ভ করে দেখা যাচ্ছে আবার বেড়ে যায়। এটা এই ক্ষেত্রে পেশেন্টকে কিন্তু কার্বেমাজাল আর দেওয়া যায় না, মিথিমাজাল বা প্রোপালথাইরিওসেল ওই গ্রুপে ক্যাটাগরি ড্রাগগুলো তখন ইউজ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে রিভার্সিবল অ্যাগ্রানুলোসাইটোসিস। আচ্ছা, এরপরে আসেন, এ 25-year-old woman presents by the ambulance to the emergency department 24 hour taking an overdose of the lithium। তাহলে লিথিয়াম টক্সিসিটি কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা গতদিন আমি বলছিলাম, কয়েকটা টক্সিসিটি খুবই ইম্পর্টেন্ট, আপনাকে পড়তেই হবে। লিথিয়াম, প্যারাসিটামল, হ্যাঁ, ওদিক দিয়ে রেসপিরেটরি ড্রাগের মধ্যে থিওফাইলিন, হ্যাঁ, তারপর হচ্ছে পেশেন্টের নিউরোলজির মধ্যে হচ্ছে ফিনাইটোইন। হ্যাঁ, এগুলো কিন্তু খুব মানে ইয়ার ড্রাগ, কমন ড্রাগ, সাইড এফেক্ট হয়, ওরা কমনলি বাইরে ইউজ করে, এখান থেকে কোয়েশ্চেন দিবেই। টিসিএ ওভারডোজ, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে দেখেন পেশেন্টের লিথিয়াম টক্সিসিটিতে কখন অ্যাক্টিভেটেড চারকোল দিব, কখন হেমোডায়ালিসিস করবো, এটা কি জানেন? লিথিয়াম টক্সিসিটিতে হচ্ছে যদি লিথিয়াম লেভেল 4 এর যদি নিচে থাকে, হ্যাঁ, লিথিয়াম লেভেল কিন্তু এখানে দিচ্ছে কত দেখেন, 4.5। 4 এর নিচে থাকলে ইউজুয়ালি তখন এই ধরনের পেশেন্টের অ্যাক্টিভেটেড চারকোল পারফিউশন এগুলাই দিতে হয় ইনিশিয়াল। আর যদি এটা লেভেলটা যদি 4 এর উপরে উঠে যায়, 4.5 বা তার বেশি হলে এই পেশেন্টের ডিরেক্ট কিন্তু হেমোডায়ালিসিস। তাহলে লিথিয়াম টক্সিসিটি হেমোডায়ালিসিস ইন্ডিকেশন আছে আলাদা, আর অ্যাক্টিভেটেড চারকোল কখন দিব এগুলোর কিন্তু আলাদা ইন্ডিকেশন আছে। হ্যাঁ, এটা একটু ভালোভাবে পড়ে নিতে হবে, পরীক্ষার কোয়েশ্চেন আসে, খুবই খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখেন, which of the following drugs taken during pregnancy would be the most likely cause of this clinical effects। হ্যাঁ, পেশেন্ট হচ্ছে তার 6 month old চাইল্ড, তার সেন্সরি নিউরাল ডিফনেস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এগুলো নিয়ে আসছে। হ্যাঁ, সেন্সরি নিউরাল ডিফনেস মানে হচ্ছে তার ভিএসডি, মানে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং সেন্সরি নিউরাল ডিফনেস নিয়ে আসছে। হার মাদার রিসিভ মেডিকেশন ডিউরিং প্রেগনেন্সি, অ্যাডভাইস দ্য মাইট হ্যাভ। ঠিক আছে, তাহলে এখানে যে ড্রাগ গুলো আছে, হ্যাঁ, ক্লিন্ডামাইসিন, সিপ্রোটেরন, এসিলেট, আইসোট্রিটিনোইন, মিনোসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, এটার মধ্যে কোন ড্রাগ একসাথে হার্ট ডিজিজ করতে পারে, সেন্সরি নিউরাল ডিফনেস করতে পারে? ভেরি গুড। হ্যাঁ, আইসোট্রিটিনিনের ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু ডার্মাটোলজি থেকে মূলত আসে, একনি টেকনি বা এগুলোর জন্য অনেক আইসোট্রিটিনিন আগে দিতে, এখন দেয়া হয়। আইসোট্রিটিনিনের সাইড ইফেক্ট মানে গ্রেভ সাইড ইফেক্টের মধ্যে ইম্পর্টেন্ট হলো, কোনো পেশেন্ট যারা আইসোট্রিটিনিন দিয়ে চিকিৎসা কোনোভাবে প্রেগনেন্সি হওয়া যাবে না। এটা আমরা বলেই দিই যে পেশেন্ট হচ্ছে একদম ডাবল কন্ট্রাসেপটিভ ব্যবহার করবে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল সাথে বেরিয়াল একসাথে। হ্যাঁ, বলা হয় কোন একটা পেশেন্টকে আইসোট্রিটিনিন প্রেসক্রাইব করবো, আমি নেক্সট এক্সট্রা টেস্ট, একটা টেস্ট যদি করতে চাই, তাকে দিয়ে কি টেস্ট করবো? প্রেগনেন্সি টেস্ট করে দেখতে হবে। প্রেগনেন্সি কোনোভাবেই প্রেগনেন্সি পজিটিভ থাকলে এটা দেওয়া যাবে না, এটা খুবই টেরাটোজেনিক। আইসোট্রিটিনোইন খুবই টেরাটোজেনিক। ঠিক আছে, প্রেগনেন্সি কোনোভাবেই ইউজ করা যাবে না। এরপর আসেন, a 54-year-old woman with a long history of the rheumatoid arthritis presents with a dry cough, increasing dyspnea, saturation 85%, তার bilateral crackles আছে। তার পেশেন্ট আপনি এই আমি যেভাবে যে সিনারিওটা বললাম, হ্যাঁ, একটা পেশেন্ট কাফ, ব্রেথলেসনেস নিয়ে আপনার কাছে আসছে, ওদের খুব মানে ফেভারিট টপিক আইএলডি, ডিপিএলডি, এখান থেকে কোয়েশ্চেন দিবেই। আপনাকে সিনারিও দিয়ে বলে যে হোয়াট ইজ দ্য নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন। হ্যাঁ, তাহলে এই একটা পেশেন্ট আইএলডি সাসপেক্ট করলে তার জন্য নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন কি? এইচআরসিটি চেস্ট, হ্যাঁ, এইচআরসিটি চেস্ট। ঠিক আছে, ওভাবে আপনাকে, এটা ফার্মাকোলজি কোয়েশ্চেন হতে পারে, এটা ক্লিনিক্যাল, যেভাবে দেখেন না কোয়েশ্চেন গুলো হবে। ঠিক আছে, তাহলে আপনাকে ড্রাগ হিস্ট্রি নিতে হবে। তাহলে এক আপনি সাসপেক্ট করছেন এটা ড্রাগ ফাইব্রোসিস করে, তাহলে কোন ড্রাগ হচ্ছে দেখেন পেশেন্টে ফাইব্রোসিস করে, হ্যাঁ, লোয়ার লোবে ফাইব্রোসিস করে, আরে তার কিন্তু আর এতেও ফাইব্রোসিস হয়। হ্যাঁ, আর হচ্ছে ড্রাগ ইনডিউস ফাইব্রোসিস হয়, আর এতে হচ্ছে লোয়ার জন্য ফাইব্রোসিস হয় নাকি আবার জন্য ফাইব্রোসিস হয়? Very Very good. All the connective disease cause a lower zone fibrosis except ankylosing spondylitis. Ankylosing spondylitis হচ্ছে আপার জোন ফাইব্রোসিস করে, বাকিরা সব লোয়ার জোন। তাহলে আর এর কারণে এটা লোয়ার জোন ফাইব্রোসিস হতে পারে, আবার ড্রাগ ইটসেলফ মে কজ হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস। ঠিক আছে, তাহলে এখানে দেখবেন যে যেসব পেশেন্ট বিশেষ করে মিথোট্রেক্সেট নেয়, এটা আমরা একদম যদি লোয়ার লো ফাইব্রোসিস খাড়া করে, এগুলোর বাইরে খুব বেশি ড্রাগ আর নাই। হ্যাঁ, এমএনবি যে পেশেন্টকে মিথোট্রেক্সেট, নাইট্রোফেনান্টোইন, গ্লিওমাইসিন, অ্যামাইডারন, অ্যামাইডারন এই চারটা ড্রাগ ইজিলি লোয়ার জোন ফাইব্রোসিস করে। হ্যাঁ, এগুলো সিনারিও দিয়ে আসে। হ্যাঁ, একটা পেশেন্টের ইউটিআই এর জন্য প্রোফাইলিক্সিস ড্রাগ পাচ্ছে, অথবা তার অ্যামাইডান পাচ্ছে, এরিথমিয়ার জন্য মিথোট্রেক্সেট পাচ্ছে, তখন তারা হচ্ছে লোয়ার ফাইব্রোসিস করে। আচ্ছা, এরপরে চলে আসেন অপথলমোলজি অংশটা। হ্যাঁ, অপথলমোলজি অংশে একদম কিছু পেইড কোয়েশ্চেন আসে, এগুলাই ঘুরায় ঘাড়ে বারবার বারবার দেন। একটা দিবে হচ্ছে আপনার একটা পেইনফুল লস অফ ভিশন অথবা সাডেন লস অফ ভিশন থেকে। হ্যাঁ, সাডেন লস অফ ভিশন, এটা সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হতে পারে, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, ঠিক আছে, বিটিএস হেমোরেজ হতে পারে। ঠিক আছে,
তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে সাডেন লস অফ ভিশন থেকে ইজিলি একটা কোয়েশ্চেন দেয়, এটা একটা সাডেন একটা ভিশন লসেরই ওরকম একটা সিনারিও। একটা পেশেন্ট আপনি দেখলেন কি তার ফান্ডাসকোপি রাইট ফান্ডাস কিন্তু নর্মাল, কিন্তু লেফট ফান্ডাসে দেখেন ওয়াইড স্প্রেড রেটিনাল হেমোরেজ অল কোয়াড্রেন্টস অফ দ্য লেফট রেটিনা। পুরা রেটিনার একটা রেটিনাতে আপনি ফান্ডাসকোপি দেখলে পুরোটা জুড়ে হেমোরেজ আছে, আর একটা রেটিনা ভালো। তাহলে একটা রেটিনাতে এরকম ওয়াইড স্প্রেড যদি হেমোরেজের কথা বলে, তাহলে ডায়াগনোসিস কি হবে? সেন্ট্রাল রেটিনাল ভেইন ওক্লুশন। ভেইন যদি ওক্লুশন হয় না, ভেইন ওক্লুশন হলে হয় কি যে আলটিমেটলি এখানে যে ব্লাড গুলো যেগুলো আছে এগুলো কিন্তু ঠিক মতো ড্রেন হতে পারে না। এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গিয়ে এখানে তখন ব্লাড গুলো এখানে যে পুরো রেটিনার মধ্যে চলে আসে, এটা বলে সসেস শেপ রেটিনা। যে পুরো রেটিনার মধ্যে এরকম একটা সস ছেড়ে দিলে পুরো যে রেটিনা যেরকম হয় এরকম সেন্ট্রাল রেটিনা। আর কোন এখানে যদি সিনারিওতে বলতো যে একটা আপার কোয়াড্রেন্টে এরকম হচ্ছে এই যে ওয়াইড স্প্রেড হেমোরেজ, তখন ডায়াগনোসিস কি হতো? ব্রাঞ্চ রেটিনাল ভেইন ওক্লুশন। ব্রাঞ্চ রেটিনাল ভেইন ওক্লুশন। আর কোন একটা পেশেন্টের যদি বলতো এরকম পুরা রেটিনাটা পেইল কিন্তু মাঝখানে একটা চেরি রেড স্পট আছে এরকম, এটা রেটিনাল সেন্ট্রাল রেটিনাল আর্টারি ওক্লুশন, মানে এই আর্টারি যে ওক্লুশন হলো এটা পুরা রেটিনা পেইল। আর যদি বলতো শুধু আপার একটা কোয়াড্রেন্ট পেইল, ব্রাঞ্চ রেটিনাল আর্টারি ওক্লুশন। ঠিক আছে, তাহলে এইভাবে ঘুরে গেলে কোয়েশ্চেন গুলো আসে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে দেখেন পুরো রেটিনাতে একটা সসের শেপ, ওয়াইড স্প্রেড হেমোরেজ, এবং ব্লাড ভেসেল গুলো দেখছেন ডাইলেটেড এবং টর্সোয়াস টাইপ। তার মানে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গিয়ে এখানে এক্সোডেশন হচ্ছে। হ্যাঁ, ব্লাড। ওকে। আচ্ছা, এরপর এটা দেখেন, এই পেশেন্টের সিনারিওতে খেয়াল করেন, তার পেশেন্টের পেরিফেরাল রেটিনা ইনভলভমেন্ট, হ্যাঁ বলছে কি মায়োপিয়া, এবং রাতের বেলা সে ঠিকমতো দেখতে পায় না, এবং বোন স্পেকিউল আছে, এবং পেরিফেরাল রেটিনা হচ্ছে ইনভলভমেন্ট। ঠিক আছে, কোন একটা পেশেন্ট যদি রাতে দেখতে যদি সমস্যা হয়, তার পেরিফেরি রেটিনার দিকে যদি ইনভলভমেন্ট গুলো থাকে, এই রেটিনাতে দেখা যাচ্ছে পেরিফেরাল রেটিনার দিকে বোন স্পেকিউল এরকম চেঞ্জ আছে, সেন্ট্রাল রেটিনা মোটামুটি এখনো ভালো। পেরিফেরাল রেটিনা ইনভলভমেন্ট সাথে যদি রাতের বেলা সিমটম গুলো বেশি হয়, আমরা এটা ধরে নিই মোস্ট একটা ডায়াগনোসিস রেটিনাইটিস পিগমেন্টোসা, এটা বাংলা হচ্ছে রাতকানা বলে। আর যে রাতকানা যেটা ইয়া হয়, এটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা। পেশেন্টের দেখেন যে পেরিফেরাল রেটিনা গুলোকে ধরে, এই দেখছেন পেরিফেরাল রেটিনাতে এরকম পিগমেন্টেড এবং বনি স্পিকুলার মতো থাকে, সেন্ট্রাল রেটিনায় লেটে অ্যাডভান্স স্টেজে ধরে। তাহলে পেরিফেরাল রেটিনা ইনভলভমেন্ট সাথে যদি নাইট সিমটম থাকলে মোস্ট একটা রেটিনাইটিস পিগমেন্টোসা ডায়াগনোসিস। এরপরে এই সিনারিওটা খেয়াল করেন, একটা পেশেন্টের আপনার কাছে সাডেন ভিশন লস নিয়ে আসছে, তার ব্লারিং ভিশন বোথ আইতে এরকম আছে। পেশেন্ট কিন্তু অনেক টল, হ্যাঁ বিএমআই 21, কিন্তু পেশেন্ট হচ্ছে মানে তার বিএমআই এর চাইতে কিন্তু পেশেন্ট অর প্যাকটাস এক্সকাভেটর লং আর্ম স্প্যান এগুলো আছে, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ভিজুয়াল ডিস্টারবেন্স? ঠিক আছে, তাহলে এই পেশেন্টের সিনারিও দেখে কি মনে হয় ডায়াগনোসিস? ভেরি গুড, এটা হচ্ছে মারফেনের পেশেন্ট। তাহলে মারফেন্সের পেশেন্ট তাদের এগুলোতে আসলে তাদের ইয়া থাকে, ঠিক আছে, তাদের কোলাজেন গুলো যে ইয়াতে ঝামেলা থাকে এরকম। তাহলে মারফেন আর একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে হোমোসিস্টিনিউরিয়া। ঠিক আছে, এই দুই ধরনের পেশেন্টেরই কিন্তু লেন্স ডিসলোকেশন হয়, হ্যাঁ লেন্সটা ঠিক মতো পজিশনে ওরা রাখতে পারে না। ঠিক আছে, তাহলে হোমোসিস্টিনিউরিয়াতে কেমন লেন্স ডিসলোকেশন হবে, আর মারফেনে কেমন ডিসলোকেশন হবে লেন্সে? তাহলে মারফেনে হবে আপওয়ার্ডস এন্ড লেটারালি, হ্যাঁ আউটওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস। আর হচ্ছে হোমোসিস্টিনিউরিয়াতে হবে ডাউনওয়ার্ডস, হ্যাঁ ডাউনওয়ার্ডস এন্ড হ্যাঁ মিডিয়ালি, মানে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দেখবেন আপওয়ার্ডস এন্ড লেটারালি, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি থাকবে। ঠিক আছে, আপনার যদি কনফিউশন হয় আপনি মনে রাখবেন ইউরিন, আমাদের ইউরিনেশন ইউরিনারি ট্র্যাক্ট এগুলোতে নিচের দিকে, এই জন্য ডাউনওয়ার্ড ডিসলোকেশন হবে হচ্ছে হোমোসিস্টিনিউরিয়াতে, আর মারফেন হবে আপওয়ার্ড ডিসলোকেশন। ঠিক আছে, এরপরে আসেন এই পেশেন্টের সিনারিওটা খেয়াল করেন। আপনার কাছে একটা পেশেন্ট আসছে, তার হচ্ছে এই যে ওরসেনিক ভিশন, ড্রপি আইলিড, আর টোসিস, কনস্ট্রিক্টেড পিপিল। তার মানে একটা পেশেন্টের মায়োসিস আছে, টোসিস আছে, হ্যাঁ তার ড্রপি আইলিড আছে, এগুলো সব যদি একসাথে মিলান, একটা পেশেন্টের আইলিডে যদি টোসিস থাকে, আমরা তখন যে আইলিডটা এলিভেট করে আমরা পিউপিলটা দেখার চেষ্টা করি। আর টোসিস আছে, পিউপিল যদি কনস্ট্রিক্টেড থাকে, ডায়াগনোসিসটা হর্নর, আর কোনো কথা নেই। ঠিক আছে, এই যে আর যদি আইলিডে হচ্ছে টোসিস আছে, পিউপিলটা ডাইলেটেড, ডায়াগনোসিস কি হবে? থার্ড নপলসি, থার্ড নপলসি। ঠিক আছে, তাহলে আইলিড টোসিস আছে, সাথে হচ্ছে পিউপিলটা কনস্ট্রিক্টেড, ডায়াগনোসিস অফ হর্নার্স। এরপরে দেখেন পেশেন্টের স্মোকিং এর হিস্ট্রি দেয়া আছে, হ্যাঁ পেশেন্ট আগে থেকে স্মোকার 20 সিগারেটস পার ডে, এগুলো সেগুলো পায়। তাহলে এই হর্নার্স এর কারণ মোস্ট একটা কি মনে হয় আপনাদের কাছে?
ভেরি গুড। তাহলে লাংসের এপেক্সে একটা হচ্ছে ব্রঙ্কাল কার্সিনোমা বা কোনো গ্রোথের কারণে পেশেন্টের ওখানে সিম্পাথেটিক চেইন ইনভলভমেন্ট। কারণ আমরা জানি লাংসের এপেক্সের মধ্যে একটা হচ্ছে রিপস থাকে, না? এই রিপসের রিলেশন আপনারা ফার্স্টে থেকেই পড়ছেন যে ব্রাকিওসেফালিক ট্রায়াঙ্গেল ওগুলো থাকে না, যে ফার্স্টোরাসিক নার্ভ ইন্টারকোস্টাল, এগুলো এখানে হচ্ছে সিম্পাথেটিক চেইন এখানে থাকে। এই সিম্পাথেটিক চেইন কম্প্রেশনে এখানে হর্ন ডেভেলপ করে, বুঝতে পারছেন? তাহলে এই জন্য বা এই পেশেন্টটা একটা এক্সট্রা অবশ্যই করতে হবে। নেক্সট ইনভেস্টিগেশন হবে চেস্ট এক্সরে। নেক্সট ইনভেস্টিগেশন হবে চেস্ট এক্সরে। এটা হিস্ট্রি দিচ্ছে কি, একটা পেশেন্ট সাডেন হচ্ছে এপিসোডিক ভীষণ লস হয় রাইট আইতে, আবার কিছুক্ষণ পর ভালো হয়ে যায়। এটা অনেকটা টিআই এর মতো, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যে হয়, এটা টিআই এর মতো, যে স্ট্রোক লাইক হয় আবার ভালো হয়ে যায়, স্ট্রোক লাইক হয় আবার ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই পেশেন্টের ইপোসিডিক টোটাল লস অফ দ্য ভিশন, এই এটাকে একটা টার্ম ইউজ করা হয়, এটা কি জানেন? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যানোরেসিস ফোগাক্স। অ্যানোরেসিস ফোগাক্স ট্রানজিয়েন্ট হচ্ছে রেটিনাল আর্টারি অপারেশন হয়, আবার হচ্ছে এটা ইমপ্রুভ করে, অ্যানোরেসিস ফোগাক্স। ঠিক আছে, তাহলে বারবার এটা থ্রম্বোএম্বোলিজম হয়, থ্রম্বোএম্বোলিজম হয় আবার গিয়ে ছুটে যায় এরকম। হ্যাঁ? তাহলে এই ধরনের পেশেন্টের ডায়াগনোসিসের জন্য একটা ইনভেস্টিগেশন করতে বলে কি করতে হবে? ভেরি গুড, একটা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে ক্যারোটিডে কোনো আর্টারি আছে কিনা। এখানে যদি নর্মাল পাওয়া যায়, নেক্সট ইনভেস্টিগেশন হবে হার্ট ইকো করতে হবে। হার্ট ইকো করতে হবে। হ্যাঁ, এখানে যদি কোনো আপনি ইয়া না পান, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে কোনো এতনম্বর বা কোনো চেঞ্জ না পেলে, নেক্সট হচ্ছে যে তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ, এখানে কোনো হচ্ছে এট্রিয়াল এলেথ্রম্বাস আছে কিনা, হ্যাঁ, আর ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট হবে কালার ডপলার, ক্যারোটিড ডপলার, এটাতে নর্মাল আসলে আপনাকে ইকো করতে হবে। এই সিনারিওটা খেয়াল করেন, পেশেন্টের অ্যানাসোকোরিয়া, মানে কোন একটা পেশেন্টের যদি অ্যাসিমেট্রিক্যাল পিউপিল যদি আপনি দেখেন, যে অ্যাসিমেট্রিক্যাল পিউপিল মানে একটা পিউপিল ডাইলেটেড আর এটাতে যেটা হয়, কোন একটা পেশেন্টের আমরা লাইট দিলে হচ্ছে এটা ওই আইটা কনস্ট্রিক্ট করে। এই ধরনের পেশেন্টের যেটা হয়, লাইট দিলে ওই আইটা কনস্ট্রিক্ট না করে, কনসেন্সার রিফ্লেক্স ভালো আছে, এই জন্য অপোজিট আইটা কনস্ট্রিক্ট করে, কিন্তু এই আইটা কনস্ট্রিক্ট না করে উল্টা ডাইলেটেড হয়। ঠিক আছে, এটাকে বলে ডাইলেটেড পিউপিল বা টনিস পিউপিল। হ্যাঁ, এডিস টনিক ডাইলেটেড পিউপিল। হ্যাঁ, এই ধরনের পেশেন্টের যদি আপনি জার্ক যদি দেখেন, দেখেন আই রিফ্লেক্সিয়া বা হাইপার রিফ্লেক্সিয়া পাওয়া যায়। ঠিক আছে, তাহলে হোমসেরি বা ডাইনেস্টোরিক পিউপিল এটা পরীক্ষা আসে। হ্যাঁ, ডাইনেটেড পিউপিল বা অ্যাসিমেট্রিক্যাল পিউপিলের ডিফারেন্সিয়েশন হচ্ছে টনিক পিউপিল। আর যে ডোভারসানের পিউপিলে দেখা যায় এই ধরনের পেশেন্ট অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা ইনটেক্ট থাকে, কিন্তু পিউপিলের রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকে। এই সিনারিওটা খেয়াল করেন, পেশেন্টের টাইপ টু ডায়াবেটিস, ডায়াবেটিক স্ক্রিনিং এর জন্য আসছে, এখন ফান্ডোস্কোপি করে পেশেন্টের হচ্ছে দেখা গেল আর্জেন্ট অপথল, কোন জিনিসটা দেখলে আপনি আর্জেন্ট অপথলমোলজি ওপিনিয়ন নেবেন এখানে পেশেন্টের। ভেরি গুড। তাহলে কোন একটা পেশেন্টের যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি এই যে ইয়ার আশপাশে যদি এখানে নিউভাস্কুলারেশন যদি দেখেন অপটিক ডিস্কে, নর্মালি এখানে 7 থেকে 10 এরকমই থাকে ব্লাড। এখানে যদি অনেক ব্লাড ভেসেল, ইমেচিউর ব্লাড ভেসেল এখানে প্রলিফারেশন যদি দেখেন, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে আপনার নিউভাস্কুলারেশন হচ্ছে। নিউভাস্কুলারেশন হলে এটা ডায়াগনোস হবে পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর নিউভাস্কুলারেশন না থাকলে এটা হচ্ছে প্রি পলিফারেটিভ। তাহলে পলিফারেটিভ যদি থাকে, ওখানে নিউভাস্কুলারেশন আছে মানে ব্লাড ভেসেল গুলো হচ্ছে আসলে ইমেচিউর, এদের কোলাজেন গুলো ঠিকমতো তৈরি হয় না, এখান থেকে ব্লিডিং হয়ে কিন্তু রেটিনা হ্যামোরেজ হয়ে কিন্তু আপনি ব্লাইন্ড হয়ে যেতে পারে পেশেন্ট। এই জন্য আর্জেন্ট অপথলমোলজি রেফারেল নিতে হবে। যদি নিউভাস্কুলেশন থাকে, তাকে রেটিনাল পেন রেটিনাল ফটোকোয়াগুলেশন করা লাগতে পারে, অ্যান্টিবিএটিএফ ইনজেকশন দেওয়া লাগতে পারে। ঠিক আছে, দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে পলিভাইটেড নাকি প্রিপলিভাইটেড বলেন তো? নিউভাস্কুলেশন আছে না নাই? ঠিক আছে, এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে সফট এক্সুডেট। হ্যাঁ, এগুলো হ্যাঁ, আর কিছু এগুলো হচ্ছে কটনল স্পোর্টস এর মধ্যে সফট এক্সুডেট এরকম আছে এখানে। ছোট ছোট এগুলাকে বলে যে ব্লাড ভেসেলের সাথে যদি থাকে, এগুলাকে বলে ডট হেমোরেজ কিছু। আর ব্লাড ভেসেল ছাড়া যেগুলো আছে, এগুলোকে বলে ব্লড হেমোরেজ। ঠিক আছে, ব্লাড ভেসেলের সাথে যদি থাকে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ব্লড হেমোরেজ, অত ব্লাড ভেসেলের সাথে নেই। ছোট ছোট গুলো ডট হেমোরেজ। ঠিক আছে, এগুলো ব্লড হেমোরেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে কটনল স্পোর্টস এর মতো। ঠিক আছে, এই পেছনে নিউভাস্কুলেশন আছে না নাই? ঠিক আছে, তার এই পেছনে কিন্তু নিউভাস্কুলেশন নাই, এটা হচ্ছে প্রিপলিফারেটিভ। এটা খেয়াল করেন নিউভাস্কুলেশন গুলো কিরকম হয়। এটা আমরা ওয়ার্ডে পেশেন্ট পাই এরকম, যে টিপিক্যাল এই যেখানে এটা নিউভাস্কুলেশন, এটা নিউভাস্কুলেশন। এই পেছনে কিন্তু ভিট্রিয়াস হেমোরেজও আছে সাথে। ঠিক আছে, এটা হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি উইথ হেমোরেজ। এই পেশেন্টে খেয়াল করে দেখেন, তার এন্টার সেগমেন্ট এক্সামিনেশন নরমাল। এহলার জেলাসের পেশেন্ট আপনার কাছে হঠাৎ করে ব্লাইন্ডনেস নিয়ে আসছে। এটা হতে পারে আইদার রেটিনাল ডিটাচমেন্ট, অথবা হতে পারে এই যে লেন্স ডিস্ট্রিকুলেশন। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন যে এন্টেরিয়র চেম্বারটা ভালো আছে, তার মানে হচ্ছে লেন্স ডিস্ট্রিকুলেশন তার নাই, তার মানে রেটিনাতেই প্রবলেম। বুঝতে পারছেন?
তাদের হচ্ছে কোলাজেন এগুলাতে ঝামেলা থাকে পেশেন্টের, এই জন্য দেখা যাচ্ছে কি লেন্সটাকে ঠিক মতো পজিশনে রাখতে পারে না এবং হচ্ছে রেটিনা ডিটাচমেন্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে রেটিনা ডিটাচমেন্ট, ঠিক আছে। তাহলে এই ধরনের পেশেন্ট দেখেন, রেটিনা ডিটাচমেন্টের পেশেন্ট ডেন্স শ্যাডো পেরিফেরালি প্রগ্রেস টুয়ার্ডস দ্য সেন্ট্রাল ভিশন এরকম থাকে। আর বিট্রিয়াস ইমেজে আপনি ব্লিডিং এ পাবেন, লার্জ ব্লিডিং কজেস সাডেন ভিজুয়াল লস। আর পোস্টেরিয়র বিট্রিয়াস ডিটাচমেন্ট যদি হয় তার ফ্ল্যাশেস অফ দ্য লাইট, ফ্লটার্স, এগুলোর কথা বলবে আপনি পরীক্ষার সিনারিও। সিএমবি রেটিনাইটিস কিভাবে সাসপেক্ট করবেন? এই এইচ পেশেন্ট কিন্তু সিএমবি রেটিনাইটিস নিয়ে আসে। আপনি কোন জিনিসটা দেখলে বুঝবেন যে এটা সিএমবি রেটিনাইটিস? হ্যামোরেজ থাকবে, সাথে হলো যে কিছু এক্সুডেট থাকে, হ্যামোরেজ এবং এক্সুডেট এগুলো থাকে, ভাস্কুলারিটিসের সাথে হ্যামোরেজ। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন, হ্যাঁ সিএমবি রেটিনাইটিস। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ দেখেন পেশেন্টের এটা কিছু এক্সুডেটের মতো আছে এখানে, হ্যাঁ দেখেন হ্যামোরেজ, হ্যাঁ ভাস্কুলারিটিক চেঞ্জ সাথে হচ্ছে হ্যামোরেজ যদি থাকে, হ্যাঁ মোস্ট একটা যেমন আহ, এটা তো আপনার আহ, এই ছোট ছোট কিছু এক্সুডেট ডায়াবেটিস হ্যাপাটাইটিস রেটিনোপ্যাথি তো থাকতে পারে, কিন্তু দেখেন এই যে এরকম যে হ্যামোরেজ, হ্যাঁ ভাস্কুলারিটিক টাইপের যে হ্যামোরেজ সেটা সিএমবি রেটিনাইটিসে কিন্তু হয়। হ্যাঁ? এই সিনারিওটা দেখেন, ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে তো সে ডায়াবেটিক মেকুলোপ্যাথি নিয়ে আসতে পারে এবং proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আসতে পারে। ঠিক আছে, which of the following should be the referring physician bring to his attention whether the patient has any risk factor for macular edema? ঠিক আছে, তাহলে পেশেন্টকে কিন্তু আপনার যে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু তাদের ফ্রিকোয়েন্ট ফলো আপে থাকতে হয়। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি এগুলো যদি থাকে পেশেন্টের, আপনাকে কিন্তু পেশেন্টের মেকুলার ইডিমা সাসপেক্ট করবেন। ঠিক আছে। আর প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কিন্তু হেমোরেজ টেমোরেজ এগুলো বেশি হয়, আর ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথিতে কিন্তু কিন্তু ম্যাকুলার এডিমা হয়। যেমন ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি যদি হয়, কোনো পেশেন্টের পুরো রেটিনা ভালো থাকলেও কিন্তু আপনি আর দেখতে পাবেন না, কারণ ম্যাকুলাটাই আমাদের বলা হয় যেখানে সবচেয়ে বেশি কোন সেলগুলো থাকে, এটাই হচ্ছে আমাদের কোন সেলগুলো সবচেয়ে বেশি থাকে, এই জন্যই আমাদের মানে ব্রাইট ইমেজ দেখার জন্য আমাদের ম্যাকুলাটা ইম্পর্টেন্ট। ম্যাকুলোপ্যাথি যদি হয় বা ম্যাকুলাতে কয়েক ফোঁটা ব্লিডিং হইলে কিন্তু পেশেন্টরা দেখতে পাবে না, ম্যাকুলাটা নষ্ট হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড ডায়াবেটিস রেটিনোপ্যাথি। ওকে, এই ছবিটা দেখে কি মনে হয় এখানে এই রেটিনার মধ্যে আসলে কি আছে? এই ছোট 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 গুলা এগুলো, আচ্ছা হ্যাঁ এগুলো একটা ডিফারেন্সিয়াল এক্সুডেট। হ্যাঁ, আর এই পেশেন্টের যদি বলে যে এই পেশেন্ট হচ্ছে তার পেরিফেরাল রেটিনা, সে হয়তো সেন্ট্রাল ভিশন ভালো আছে কিন্তু পেরিফেরাল রেটিনা দেখতে পায় না, আপনি ফান্ডোস্কোপি করে ছোট ছোট হচ্ছে যে এরকম কিছু ইয়া দেখলেন, হ্যাঁ পুরো রেটিনা জুড়ে আছে, অত বেশি ব্লিডিং নাই, আর্টারভেনাস স্লিপিং বা এগুলো তেমন কিছু নাই, শুধু এরকম। হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে ড্রুসেন। কেমন? ড্রুসেন কিসে পাওয়া যায়? হ্যাঁ, ড্রুসেন পাওয়া যায় মূলত এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন, ড্রাই যেটা, ড্রাই ড্রাই এতে এরকম ড্রুসেন পাওয়া যায়, এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন এরকম ড্রুসেন পাওয়া যায়। আর ওইটা হচ্ছে কিছুটা হেমোনেস্টেমাসের মতো থাকতে পারে। হ্যাঁ, মেকুলার ডিজেনারেশনও কিন্তু পরীক্ষায় আসে, মেকুলার ডিজেনারেশনটা পড়বে। তাহলে অপথলমোলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা যদি পড়েন আপনি হচ্ছে সাডেন পেইনফুল ভিশন লস, এটার মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে একিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, আর একটা হচ্ছে একিউট আপনার ইউভেটিস, একিউট অ্যান্টেরিয়র ইউভেটিস, এই দুইটা থেকে দিলে একটা কোয়েশ্চেন পরীক্ষা হলে দেয়। এরপর হচ্ছে সাডেন পেইনলেস লস অফ দ্য ভিশন, রেটিনা ডিটাচমেন্ট, বিটিএস হেমোরেজ। তারপর হচ্ছে তার পেশেন্টের আর কি বললাম, সেন্টার রেটিনা আর্টারি অক্লুশন, বেইন অক্লুশন, এখান থেকে ইজিলি একটা কোয়েশ্চেন দেয়। ওকে, এরপরে আর একটা থেকে দুইটা কোয়েশ্চেন থাকবে, আইদার হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশন, অথবা হচ্ছে পিপিলারি ডিসঅর্ডার, অথবা লেন্স ডিসলোকেশন। ঠিক আছে, আর মোটামুটি আর ডায়াবেটিক আর হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু গোড়াগাড়ি কোয়েশ্চেন গুলো দেয়, এভাবে করে টার্গেট করে আপনি 2 থেকে 3 ঘন্টা সময় দিলে অপথলমোলজি থেকে, অপথলমোলজি একটা টপিক যেটাতে আল্লাহ রহমতে আমার পার্ট 1 পার্ট 2 দুটাতে 100% স্কোর ছিল, অপথলমোলজিতে 100% স্কোর ছিল। আর হচ্ছে পার্ট 1 নেফ্রোলজি আর পেলিটিভ জেনেটিভ এগুলো তো পাইছিলাম, পার্ট 2 এগুলোতে আবার 100 পাইনি। তো এরকম, ঠিক আছে, তাহলে অপথলমোলজি পার্ট 1 যা পড়ছিলাম এগুলো দিয়ে হচ্ছে আমার পার্ট 2 হয়ে গেছে পুরোটা, শুধু ইমেজ গুলো একটু সাথে দেখলে হয়ে যায়। ওকে, তাহলে আপনারা একটু 5 মিনিট ইয়া করেন, আমরা 5 মিনিট পরেই শুরু করছি, হ্যাঁ 5 মিনিট পরে শুরু করছি।